ছাত্ররা, তোমরা কেমন আছো? আমি তোমাদের বিশ্বজিৎ স্যার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন অধ্যায়, ভৌতবিজ্ঞানের পরমাণুর গঠন। অর্থাৎ পরমাণু কি কি কণা দিয়ে তৈরি হয় সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এই আলোচনা শুরুর আগে আমরা একটু জেনে নেব যে পরমাণু কাকে বলে। আমাদের এই পরিবেশ বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি। কোনো পদার্থকে যদি আমরা ছোট ছোট খণ্ডে বিভক্ত করি, তাহলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র আমরা টুকরো বা খণ্ড পাব। এখন বিজ্ঞানীদের মধ্যে একটা চিন্তা সৃষ্টি হলো যে যদি আমরা পদার্থগুলোকে খুব ছোট 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 কণায় বিভক্ত করি, তাহলে নিশ্চয়ই এমন একটা ক্ষুদ্রতম কণা পাবো যেটাকে আর ভাঙা যাবে না। সেখান থেকে ডাল্টন বা ভারতীয় বিজ্ঞানী কনাদ বা গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল এরা পরমাণুর কল্পনা করেন। ডাল্টন তখন অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য করতে পারেননি। তোমরা ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে আগের ক্লাসে বা ক্লাস 8-এ পড়েছ। আমি আর সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না। এখন আমি পরমাণুর সংজ্ঞা থেকে পরমাণু কি কি পদার্থ দিয়ে তৈরি সেটা আমরা জানব। পরমাণু কাকে বলে? কোনো মৌল পদার্থের ক্ষুদ্রতম অংশ, যেটার মধ্যে মৌল পদার্থের সকল রাসায়নিক ধর্ম বর্তমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে নতুন অণু তৈরি করে, তাকেই বলা হয় পরমাণু। বোঝা গেল? অর্থাৎ আমি যে কোনো মৌল পদার্থ, যেরকম সোনা, রূপো বা আমরা সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি মৌল পদার্থগুলোকে যদি আমরা টুকরো টুকরো করতে থাকি, করে একদম শেষে আমি এমন একটা ক্ষুদ্রতম কণা পাবো যেটার মধ্যে ওই মৌল পদার্থের সকল ধর্মই বর্তমান থাকবে, সেটাই হবে পরমাণু। বুঝতে পেরেছো? ডাল্টন বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য বা পরমাণুকে ভাঙা যায় না। এটা বর্তমানে আধুনিক বিজ্ঞানে এটিকে ভুল বলে প্রমাণিত হয়েছে। আমরা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে দেখেছি যে পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভেঙে তিনটি আদি কণা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন পাওয়া যায়। এই তিনটে কণার মধ্যে প্রোটন হচ্ছে পরমাণু সবথেকে গুরুত্বপূর্ণ আদি কণা। প্রোটন না থাকলে পরমাণুটার অস্তিত্বই থাকবে না। এবং এই প্রোটন সেই পরমাণুটার রাসায়নিক ধর্মকে নির্ধারণ করে। প্রোটনের সংখ্যা, পরমাণুর মধ্যে প্রোটনের সংখ্যা যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে সেই যে পরমাণু তার রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়ে যায়। সেই কারণের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা মৌলের প্রোটন সংখ্যা, পরমাণুতে প্রোটন সংখ্যা আলাদা। পরমাণুর মধ্যে থাকা এই প্রোটন সংখ্যাকে বলা হয় অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। এবারে এক বা একাধিক পরমাণু মিলিয়ে তৈরি হয় বা গঠিত হয় আমাদের অণু। এবার অণু সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা পরমাণুর ভেতরে কি কণা, কোন কোন কণা কিভাবে থাকে এবং তারা কিভাবে আবিষ্কৃত হয়েছিল সে সম্পর্কে আলোচনা করব। প্রথম আবিষ্কৃত হয়েছিল ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন। জে জে থমসনের ইলেকট্রন আবিষ্কারের কথা বলার আগে আমরা একটা কুলিজ টিউবের গঠন সম্পর্কে একটু আলোচনা করে নেব। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুলিজ টিউব বা কুলিজ নল। এটা কাঁচের একটা শক্ত নল। এই কাঁচের শক্ত নলের মধ্যে দেখো, এই কাঁচের নলের মধ্যে দেখো একটা জায়গা আছে যেখান দিয়ে আমরা ভ্যাকিউম করে
আমরা ভেতরে যে বায়ুগুলো আছে সেগুলোকে আমরা বের করে নিতে পারি। নিয়ে এটাকে খুব ভালো করে টাইট করে আটকে দেওয়া যায়। আর এই যে নলটার মধ্যে দুটো তড়িৎদ্বারকে রাখা আছে, ধাতব পাত, এই ধাতব পাতের সাথে পরিবাহী তার দিয়ে বাইরে আমাদের উচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা চালনা করা যায়। এখানে যে তড়িৎ প্রবাহটা দেওয়া হয় সেটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি। প্রথমে এই অ্যারেঞ্জমেন্টটা করে নিয়ে দুটো ধাতব তড়িৎদ্বারকে ভেতরে প্রবেশ করিয়ে সেখান থেকে তার বের করা হয় এবং এই তার দুটোকে খুব ভালো করে সিল করে দেওয়া হয়, যাতে এখান দিয়ে কোনো রকমভাবে কোনো রকম বায়ু ভেতরে ঢুকতে না পারে বা বাইরের থেকে ঢুকতে না পারে বা ভেতর থেকে বায়ু বাইরে বেরোতে না পারে, অর্থাৎ পুরোপুরি বায়ু নিরুদ্ধ করে দেওয়া হয়। এইবারে এই ভ্যাকিউমটাকে চালনা করে ভেতর থেকে যতটা সম্ভব বায়ুকে বাইরে বের করে নিয়ে এই নলটাকে ভালো করে আটকে দেওয়া হয়, যাতে আর বায়ু বাইরের থেকে ভেতরে প্রবেশ করতে না পারে। এবার যখন আমরা এই যে তড়িৎদ্বার দুটোর মধ্যে উচ্চ আমরা বিভব পার্থক্যের সৃষ্টি করব, তখন দেখা যাবে এক ধরনের রশ্মি যেটা ক্যাথোড থেকে বা আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোডের দিকে যাচ্ছে। এই যে রশ্মিটা, এই রশ্মিটাকে বলা হয় ক্যাথোড রশ্মি। এই ক্যাথোড রশ্মির বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এরা হচ্ছে ঋণাত্মক কণা দ্বারা গঠিত। অর্থাৎ এই যে আমাদের ডিসচার্জিং টিউব বা কুলিজনল এর বাইরে যদি কোনো ধনাত্মক তড়িৎদ্বার রাখা হয়, দেখা যায় যে ধনাত্মক তড়িৎদ্বার দ্বারা এটি আকৃষ্ট হচ্ছে। এবং এরা বাইরে যদি কোনো চৌম্বক ক্ষেত্র রাখি, চৌম্বক ক্ষেত্র দ্বারাও এদের গতিপথ বিচ্যুত হয় বা গতিপথ পরিবর্তিত হয়ে যায়। এইবারে এই যে ডিসচার্জিং টিউব বা কুলিজনল, এর মধ্যে আমি বিভিন্ন রকমের গ্যাস ভরে, খুব সামান্য পরিমাণে বিভিন্ন রকম গ্যাস ভরে একই ঘটনা যদি বারবার ঘটে বা একই পরীক্ষা যদি বারবার করি, তবুও দেখা যায় যে ক্যাথোড রশ্মিগুলো ধর্ম একই থাকছে। এগুলোর কোনো ক্যাথোড রশ্মি ধর্মের কোনো পরিবর্তন ঘটছে না। এর থেকে যে টমসন একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে ক্যাথোড রশ্মিগুলো যে কণা দ্বারা, যে সকল কণা দ্বারা গঠিত, তারা প্রত্যেকটি গ্যাসের মধ্যেই আছে। মানে সকল রকম মৌল পদার্থের মধ্যেই এই কণাটি অবস্থিত, এই কণাটি আছে। এবং প্রতিটা কণার ভর এবং তড়িতাধান একই, এবং এই তড়িতাধানগুলো ঋণাত্মক তড়িতাধান। এবার তিনি গাণিতিকভাবে এই কণাগুলোর ভর এবং তড়িতাধানও নির্ণয় করলেন। এবং কিভাবে নির্ণয় করতে হয় সেটা যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো 11-12-এ, তখন তোমরা এটা জানতে পারবে। এবার তিনি দেখলেন যে এই কণাগুলো প্রত্যেকটা গ্যাসের মধ্যে আছে। তখন তিনি বললেন যে তাহলে প্রত্যেকটা পরমাণু এই কণা দিয়ে তৈরি। তিনি কণাটির নাম দিলেন ইলেকট্রন। এইভাবে ইলেকট্রন আবিষ্কৃত হলো। ইলেকট্রনের আধান কত পাওয়া গেল? 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এবং সেটির ধর্ম হচ্ছে ঋণাত্মক। কত আধান? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব হচ্ছে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক। এবার যে টমসন যখন তিনি ইলেকট্রনের আবিষ্কার করেন, তখন তার মাথায় আর একটা জিনিসও উদ্ভাবিত হলো। তিনি দেখলেন যদি অ্যাটম বা পরমাণুগুলো ঋণাত্মক আধান বিশিষ্ট হয়, তাহলে পরমাণুগুলো কি করে নিস্তড়িত হলো? কারণ পরমাণুগুলো তো আমাদের নিস্তড়িত, তাদের মোট আধান 0। তখন তিনি বললেন যে পরমাণুগুলোর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে, যত আধান, মোট যত আধান ইলেকট্রন থাকে, ঠিক তত আধানের ধনাত্মক আধানও আছে।
এবার মোট ধনাত্মক আধান মোট ঋণাত্মক আধান যোগ করে শূন্য হয়ে যায়, তাই পরমাণুটা নিস্তরিত হয়। এবং এই ধারণা থেকে তিনি পরমাণুর একটা গঠন সম্পর্কে একটা ধারণা দিলেন। সেই ধারণাটাকে আমাদের তরমুজের ধারণা বা তরমুজের আকৃতির ধারণা বা কেকের আকৃতির ধারণা বলা হয়। যেরকম তরমুজকে আমরা যদি কাটি তাহলে দেখব তরমুজের ভেতরে লাল যে অংশটা আছে সেটা হচ্ছে নিরেট, এবং তার মধ্যে কালো কালো বীজ বা দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তিনি বললেন তখন যে পরমাণু হচ্ছে নিরেট, এবং সেই নিরেট যে পরমাণুটা সেটি ধনাত্মক আধান দিয়ে তৈরি। তার মধ্যে ইলেকট্রনগুলো ছোট ছোট কণার আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে। কারণ আমাদের ইলেকট্রনের ভর খুবই কম, সেটা তিনি অলরেডি আবিষ্কার করেছিলেন, এবং প্রোটনগুলোর তুলনায় বা ধনাত্মক আধানের তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য। অর্থাৎ যে যে টমসনের পরমাণু মডেলটা ছিল একটা নিরেট একটা গোলকের ন্যায়। এবারে এলেন রাদারফোর্ড। রাদারফোর্ড তার বিখ্যাত একটা পরীক্ষা করেছিলেন, সেটা হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। আমরা এবার সেই পরীক্ষাটা নিয়ে আলোচনা করব। রাদারফোর্ড তার বিখ্যাত পরীক্ষাটির জন্য তিনি নোবেল পান। এই পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরীক্ষামূলকভাবে পরমাণুর গঠনটা কীরকম সেটা সর্বপ্রথম জনসমক্ষে তুলে ধরেন। এর জন্য তিনি করলেন কি, একটা লেড বক্সের মধ্যে রেডিয়াম বা ইউরেনিয়ামের ছোট একটি টুকরো নিলেন। লেড বক্স কেন? কারণটা হচ্ছে লেড বক্সের মধ্যে থেকে তেজস্ক্রিয় যে কণাগুলো সেগুলোর বিকিরণ খুব কম হয়, কারণ এই তেজস্ক্রিয় কণাগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই চিত্রে যেরকম রেডিয়াম দেখানো হয়েছে, ইউরেনিয়াম নিয়েও পরীক্ষাটি করা যায়। এবং এই লেড বক্সের সামনে একটা খুব মানে ক্ষুদ্র ছিদ্র করেন, যেটার মধ্যে দিয়ে আলফা কণাগুলো বেরিয়ে আসতে পারে। এই রেডিয়াম বা ইউরেনিয়ামের থেকে আলফা কণাগুলো বাইরে বেরিয়ে আসবে, এই হলুদ রঙের তীরচিহ্ন দিয়ে হলুদ রঙের যে কণাগুলোকে দেখানো হয়েছে। এই আলফা কণাগুলো ধনাত্মক আধান বিশিষ্ট, যেটা বলা হয়েছে ফ্লো অফ আলফা পার্টিকেলস। এবং এই আলফা কণার যে গতিপথ তার সামনে একটা খুব পাতলা আমাদের সোনার পাত রাখা হয়েছে। কতটা পাতলা? তোমাদের যে বইয়ের যে পেপার বা এক একটা কাগজ তারও থেকে পাতলা। এই পাতলা গোল্ড ফয়েল বা আমাদের সোনার পাত্রা রেখে তার চারিপাশে একটা প্রতিপ্রভা সৃষ্টিকারী প্লেট, জিঙ্ক সালফাইডের প্লেট বা আমাদের পুরনো দিনের যে ফটোগ্রাফি প্লেট ছিল সেরকম ফটোগ্রাফি প্লেটকে রাখা হলো। এবং এই সম্পূর্ণ পরীক্ষাটি একটি অন্ধকার ঘরের মধ্যে করা হলো। এবার তিনি যখন এই পরীক্ষাটি করলেন, করার পর তিনি অবাক হয়ে গেলেন যে বেশিরভাগ আলফা কণা এই পাতলা গোল্ড ফয়েল বা সোনার পাতকে ভেদ করে চলে যাচ্ছে। বেশিরভাগ বলতে কত? প্রায় আমাদের 99%। এবং এইগুলো ভেদ করে গোল্ড ফয়েল বা সোনার পাতকে ভেদ করে গিয়ে এই পর্দায় গিয়ে আঘাত করছে, গিয়ে প্রতিপ্রভা সৃষ্টি করছে। খুব সামান্য পরিমাণ আলফা কণা যেটা বিক্ষিপ্ত হয়ে তাদের গতিপথ একটু পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং তার থেকেও সামান্য মানে খুবই নগণ্য পরিমাণ আমাদের আলফা কণা যেটা বাউন্স ব্যাক করছে বা পেছন দিকে আমাদের ছিটকে সরে আসছে। যেরকম দেখতে পাচ্ছ পেছন দিকে মাত্র দুটো কণা যেতে পারিনি, ভেদ করতে পারিনি গোল্ড ফয়েলকে, এবং ফিরে এসছে। এই সিদ্ধান্তের থেকে কি তিনি এই যে পরীক্ষা সেটা থেকে কি সিদ্ধান্ত উপনীত হলেন? এই পরীক্ষা থেকে তিনি এই সিদ্ধান্ত উপনীত হলেন যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। অর্থাৎ যে মানে টমসন বলেছিলেন যে পরমাণু হচ্ছে নিরেট, রাদারফোর্ড বললেন না, পরমাণু হচ্ছে বেশিরভাগ অংশই হচ্ছে ফাঁকা। এবং
তার জন্য আলফা কণাগুলো এই গোল্ড ফয়েলকে ভেদ করে প্রায় সোজা বেরিয়ে যেতে পারছে। খুব সামান্য পরিমাণ আলফা কণা আমাদের তার গতিপথ পরিবর্তন করছে। বোঝা গেল? এখান থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটা ব্যাখ্যা দিলেন। তার সেই ব্যাখ্যা সৌরজগতের গঠনের সাথে অনেকাংশেই মিল আছে। এবার আমরা দেখব রাদারফোর্ডের পরমাণুর গঠনটা কি রকম। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো রাদারফোর্ডের পরমাণুর গঠন। তিনি কি বললেন? যে পরমাণুর একদম কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে থাকে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন, এবং নিউক্লিয়াসের যত মোট ধনাত্মক আধান এবং পরমাণুর মধ্যে থাকা মোট ইলেকট্রনের ঋণাত্মক আধান সমান হয়, ফলে পরমাণুটা নিস্তড়িত হয়। এবার প্রোটনের থেকে যেহেতু ইলেকট্রনের ভর খুবই নগণ্য এবং প্রোটন ধনাত্মক এবং ইলেকট্রন ঋণাত্মক, তাই এরা পরস্পরকে আকর্ষণ করে। ফলে ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারিপাশে ঘুরে বেড়ায়। নিউক্লিয়াসের চারিপাশে এই যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। যেমনভাবে সৌরজগতে সূর্যের চারিপাশে গ্রহগুলো ঘুরে বেড়ায়, ঠিক একইভাবে নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। এবং ঘুরে বেড়াচ্ছে কেন? এদের মধ্যে তড়িৎ আকর্ষণ বলের জন্য। যেমনভাবে সূর্য পৃথিবীর মধ্যে মহাকর্ষ আকর্ষণ বলের জন্য সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেরকম করে নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। এটা ছিল রাদারফোর্ডের পরমাণুর গঠন সম্পর্কে ব্যাখ্যা। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে দেখা গেল যে এই রাদারফোর্ডের যে পরমাণুর মডেল, এটারও দুটো ত্রুটি আছে। কি কি ত্রুটি? একটা ত্রুটি হলো যে এই নেগেটিভ বা ঋণাত্মক ইলেকট্রনগুলো যদি পজিটিভ নিউক্লিয়াসের চারিপাশে ঘোরে, তাহলে এই ইলেকট্রনগুলো ক্রমশ তাদের শক্তি বিকিরণ করবে বা শক্তি হারিয়ে ফেলবে, এবং আস্তে আস্তে তাদের কক্ষপথ ছোট হয়ে আসবে ক্রমশ, এবং হয়ে তার একটা সময় নিউক্লিয়াসের মধ্যে আছড়ে পড়বে। অর্থাৎ এই যে পরমাণুটা, সেটা ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু বাস্তবে এক একটা পরমাণু কোটি কোটি বছর ধরে অবিকৃত থাকে। অর্থাৎ পরমাণু সহজে ধ্বংসপ্রাপ্ত হয় না। তাহলে কেন এটা হয় না? এটার ব্যাখ্যা রাদারফোর্ড করতে পারেননি। আর একটা ব্যাখ্যা রাদারফোর্ড করতে পারেননি, সেটা হচ্ছে পরমাণুর বর্ণালী। পরমাণু যখন একটা পরমাণু যখন বাইরে থেকে তাপ দেওয়া হয়, তখন সেটা উত্তেজিত হয়ে যায়, এবং তারপর সেটা পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে সে ঠান্ডা হলে বা সেখান থেকে সে শক্তি বিকিরণ করে আবার সে তার নিম্ন শক্তি স্তরে চলে আসে। তখন এই যে যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, তখন সে শক্তি বিকিরণ করে। এই শক্তি বিকিরণটাকে, বিকীর্ণ শক্তিটাকে আমরা যদি পরীক্ষামূলকভাবে প্রমাণ করি, তাহলে যেটা দেখা যায় সেই শক্তিগুলো হচ্ছে, বা এই বিকীর্ণ যে বর্ণালীগুলো, সেগুলো হচ্ছে আমাদের রেখা বর্ণালী। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী এই বর্ণালীগুলো হওয়া উচিত ছিল আমাদের অবিচ্ছিন্ন বর্ণালী। এটা কেন হয় সেটা রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি। আমি একবার তোমাদের এই রেখা বর্ণালী আর অবিচ্ছিন্ন বর্ণালী ব্যাপারটা কি সেটা একটু আমি বলছি। আমরা এই যে ছবিটা একদম ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে রামধনুর মতো রং, এটা হলো আমাদের অবিচ্ছিন্ন বর্ণালী। একটা জ্বলন্ত বাল্বের সামনে প্রিজম ধরলে প্রিজম থেকে যে আলোটা নির্গত হয়, সে আলোটা এরকম রামধনুর মতো রঙের সৃষ্টি হয়। এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রা বা অবিচ্ছিন্ন বর্ণালী।
এবারে এই যে বর্ণালীটা, এটা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী এই ধরনের বর্ণালী পরমাণু থেকে নির্গত হওয়া উচিত ছিল, যদি রাদারফোর্ডের মডেলটা পুরোপুরি ঠিক হতো। কিন্তু বাস্তবে দেখা যায় যে আমাদের কোনো হট গ্যাস বা আমাদের কোনো উত্তপ্ত কোনো পারমাণবিক অবস্থায় থাকা কোনো গ্যাস থেকে যে বর্ণালীটা বের হচ্ছে, সেই বর্ণালীটাকে যদি একটা প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো যায়, তাহলে যে বর্ণালীটা আমরা পাবো সেই বর্ণালীটা হচ্ছে এরকম রেখা রেখা দেখা যায়, অর্থাৎ কালো প্রেক্ষাপটের ওপরে কিছু দাগ 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 বিভিন্ন কালারফুল রেখা দেখা যাবে। এটাকে বলা হবে এমিশন স্পেকট্রা বা আমাদের রেখা বর্ণালী। বাস্তবে পরমাণু থেকে এই ধরনের রেখা বর্ণালী নির্গত হয়। যদি তোমরা রাস্তায় দেখবে বিভিন্ন সোডিয়াম ভেপার ল্যাম্প থাকে, অর্থাৎ হলুদ রঙে দেখে বড় বড় লাইটগুলো থাকে, ওখানে সোডিয়াম ভেপার, সোডিয়াম তোমরা জানোই যে একটা মৌল, সেই সোডিয়াম ভেপার পারমাণবিক স্টেটে থাকে এবং সেখানে খুব হাই ভোল্টেজ ক্রিয়েট করে সেখান থেকে হলুদ বর্ণে আলো তৈরি করা হয়। এই হলুদ বর্ণে আলোকে যদি ওই ধরনের সোডিয়াম ভেপার ল্যাম্প থেকে নির্গত হলুদ বর্ণে আলোকে যদি প্রিজমের মধ্যে দিয়ে ধরা যায়, তাহলে দেখা যাবে প্রিজমের মধ্যে থেকে নির্গত যে আলো, সেটা এই কালো প্রেক্ষাপটের ওপরে দুটো হলুদ রঙের দাগ সৃষ্টি করবে। এটা হচ্ছে রেখা বর্ণালী। পরমাণু থেকে এই ধরনের রেখা বর্ণালী নির্গত হয়। পরমাণু কেন রেখা বর্ণালী সৃষ্টি করে, এটা কিন্তু রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটো ত্রুটি। এক হচ্ছে পরমাণুর স্থায়িত্ব তিনি ব্যাখ্যা করতে পারেননি। 2 নম্বর হলো পরমাণু থেকে উৎপন্ন রেখা বর্ণালী উৎপত্তি ব্যাখ্যা করতে পারেননি। এই দুটো যদি আমরা তার ত্রুটিকে আমরা ধরে নিই, তাহলে তবুও আমাদের রাদারফোর্ডের যে পরমাণুর যে মডেল, সেটা গুরুত্ব কিন্তু কখনোই ছোট হয় না। কারণ তিনি প্রথম পরীক্ষামূলকভাবে পরমাণু কেমন সেটিকে তিনি জনসমক্ষে উপস্থাপিত করেন বা প্রমাণ করেন। এর পরবর্তী ক্ষেত্রে পরমাণুর গঠন এবং পরমাণু কী দিয়ে কীভাবে তৈরি হয়, সেই পরমাণু গঠনটা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আরও উন্নত মডেল এসছে, সেগুলো তোমরা যত বড় হবে আস্তে আস্তে আরও বেশি জানতে পারবে। এবার রাদারফোর্ডের যে পরমাণুর মডেল, এটাকে কে সংশোধন করলেন? রাদারফোর্ডের পরমাণু মডেলকে ঠিক করলেন বা সংশোধিত করলেন নিলস বোর। এবার আমরা নিলস বোরের পরমাণু মডেলটা দেখব। নিলস বোরের যে পরমাণুর মডেল, সেটা কিরকম? অনেকটা এই রকম। অর্থাৎ এই যে লাল রঙের ভেতরে যে কেন্দ্র দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিপাশে ঘুরছে ইলেকট্রন। এই যে হলুদ রঙের যে ডট, সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে রাদারফোর্ডের পরমাণুর মডেলের সাথে নিলস বোরের পরমাণু মডেলে কি পার্থক্য থাকলো? রাদারফোর্ড বলেছিলেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে, কিন্তু নিলস বোর বললেন না, এই যে ইলেকট্রনগুলো, এগুলো নির্দিষ্ট কিছু কক্ষপথেই ঘোরে। এই কক্ষপথগুলোতে যদি ইলেকট্রনগুলো থাকে, তাহলে তারা শক্তি বিকিরণ করবে না। অর্থাৎ একটা কক্ষপথে থেকেই তারা আজীবন ঘুরে যেতে পারবে। কেমন? অর্থাৎ পরমাণুটা স্থায়ী হবে, যেহেতু শক্তি বিকিরণ করছে না, তার ফলে তাদের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ ক্রমশ ছোট হবে না এবং তাদের একই ব্যাসার্ধে ঘুরতে পারবে। তাহলে এইভাবে তিনি রাদারফোর্ডের যে পরমাণুর মডেলের স্থায়িত্ব, সেটা তিনি ব্যাখ্যা করেন। এবার তাহলে পরমাণুর যে বর্ণালী, সেটার ব্যাখ্যা তিনি কিভাবে করলেন? তিনি বললেন যে একটা ইলেকট্রন প্রথমে ন্যূনতম শক্তি স্তরে থাকে। দেখো, এই ন্যূনতম শক্তি স্তরে থাকছে। এইবার বাইরের থেকে যখন শক্তি প্রদান করা হয়, তখন সেটা শক্তি গ্রহণ করে বাইরের শক্তি স্তর বা উচ্চতর শক্তি স্তরে চলে যায়। বাইরের শক্তি স্তরে ঘুরতে ঘুরতে কি করে, সে বেশিক্ষণ ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে থাকতে পারে না। সে তখন শক্তি ছেড়ে দেয়, শক্তি ছেড়ে দিয়ে আবার নিচের কক্ষপথে চলে আসে, অর্থাৎ ভেতরে কক্ষপথে চলে আসে। তখন সে স্টেবল হয়। এবার যখন সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, তখন সে শক্তি বিকিরণ করে দিচ্ছে। সেই শক্তিটাকে আমরা বিভিন্ন বর্ণালী হিসেবে পাচ্ছি। এখন দুটো, এই যে আমাদের অরবিট বা কক্ষপথ, তাদের মাঝখানে গ্যাপ আছে।
তার ফলে এই যে শক্তিটা কখনো আমাদের নিরবিচ্ছিন্নভাবে বেরোয় না, অর্থাৎ একটা শক্তি স্তর অন্য একটা শক্তি স্তরে জাম্প করলে সেখান থেকে একটা শক্তি বেরোচ্ছে। এই শক্তিটা হচ্ছে আমরা রেখা বর্ণালী হিসাবে পাচ্ছি, অর্থাৎ অবিচ্ছিন্ন বর্ণালী হিসাবে ওই কারণের জন্য পাওয়া যাচ্ছে না। যদি নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনটা যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতো, তাহলে আমরা নিরবিচ্ছিন্ন বর্ণালী পেতাম। কিন্তু যেহেতু নির্দিষ্ট কিছু কক্ষপথে ঘুরছে, তার ফলে আমরা এখানে রেখা বর্ণালী পাচ্ছি। এইভাবে তিনি রাদারফোর্ডে আমাদের যে পরমাণু মডেল সেটাকে সংশোধিত করেন। পরে বোরসেরও যে আমাদের বিভিন্ন পরমাণু মডেল ছিল সেটারও ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিজ্ঞানী এসে সেটাকে সংশোধিত করেন। সেগুলো আমাদের উচ্চ শ্রেণীতে আছে, এটা আমি তোমাদের সাথে এই মুহূর্তে আলোচনা করছি না। আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে যে কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে, বা এক একটা কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা দেখব। এবার দেখা যাক ইলেকট্রনের যে কক্ষপথগুলো সেগুলোকে আমরা কে, এল, এম, এন এভাবে আমরা নাম দেব। ইলেকট্রনগুলো প্রথমে একদম ভেতরের কক্ষপথ থেকে আস্তে আস্তে বাইরের কক্ষপথে সজ্জিত হবে। একদম ভেতরের কক্ষপথটা হচ্ছে কে, এটা হচ্ছে প্রথম কক্ষপথ। তারপরে কক্ষপথটা হচ্ছে এল, সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। তারপরে কক্ষপথটা হচ্ছে এম, সেটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তারপরে কক্ষপথটা হচ্ছে এন, সেটা চতুর্থ কক্ষপথ। একদম ভেতরে যে কক্ষপথ কে কক্ষপথ বা প্রথম কক্ষপথ, সেখানে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এবার দ্বিতীয় কক্ষপথে সর্বাধিক আমাদের কটা ইলেকট্রন থাকবে? 8টা ইলেকট্রন থাকতে পারে, এই 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তৃতীয় কক্ষপথে সর্বাধিক আমাদের 18টা ইলেকট্রন থাকতে পারে, এর বেশি ইলেকট্রন থাকবে না। চতুর্থ কক্ষপথে আমাদের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ 32টা ইলেকট্রন থাকবে, এর বেশি ইলেকট্রন থাকবে না। এইভাবে ইলেকট্রনগুলো সজ্জিত হয়। কিন্তু এখানে আবার কিছু রেস্ট্রিকশন আছে, যেমন আমাদের প্রতিটা কক্ষপথ এভাবে ইলেকট্রন দ্বারা সজ্জিত হলেও একদম সর্বশেষ যে সর্ববহিস্থ কক্ষপথ, সেখানে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকবে না। সর্বস্থ কক্ষপথে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকবে না। কেমন? আর হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে সর্বস্থ কক্ষপথে 2টোর বেশি ইলেকট্রন থাকবে না। এবার সর্বস্থ কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, এটাকে বলা হয় অষ্টক সূত্র। আর সর্ববহিস্থ কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে, এটাকে দ্বিসূত্র বা ডুপ্লেট রুল বলা হয়। এবার আমরা বিভিন্ন যে পরমাণু তার ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখব। এইখানে আমরা কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখছি। কার্বনের নিউক্লিয়াসে 6টা প্রোটন এবং 6টা নিউট্রন আছে। এবার তোমাদের আগেই বলেছি যে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে, কারণ এক একটা প্রোটনের আধান এবং এক একটা ইলেকট্রনের আধান সমান। এবং একটা পরমাণু যেহেতু নিস্তড়িত, তার ফলে পরমাণুর মধ্যে থাকা প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার সবসময় সমান হবে। এবার যেহেতু নিউক্লিয়াসের মধ্যে 6টা প্রোটন আছে, তাই 6টা ইলেকট্রন কার্বনে থাকতেই হবে। এই 6টা ইলেকট্রন কিভাবে থাকবে? একদম প্রথম কক্ষপথ একদম ভেতরের কক্ষপথে থাকবে 2টো ইলেকট্রন, কারণ ম্যাক্সিমাম 2টো থাকতে পারে। এবং তারপরে কক্ষপথে তাহলে কটা থাকবে? 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে কক্ষপথে থাকবে 4টে ইলেকট্রন। বোঝা গেল? আর একদম সর্বস্থ কক্ষপথে যে ইলেকট্রন থাকবে সেটাকে বলা হয় যোজক ইলেকট্রন, কারণ এরাই রাসায়নিক আমাদের যে বিক্রিয়া হয় সেখানে অংশগ্রহণ করে। এবং কার্বনের যোজ্যতা হলো সেই কারণের জন্য 4, সর্বস্থ কক্ষপথে যেহেতু 4টি ইলেকট্রন আছে সেই জন্য হচ্ছে 4। এবার আমরা ক্যালসিয়ামের আমাদের পরমাণু বিন্যাস কিরকম সেটা দেখব। যেহেতু ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, অর্থাৎ ক্যালসিয়ামের নিউক্লিয়াসে 20টা প্রোটন আছে, তার ফলে ক্যালসিয়ামের
20টা ইলেকট্রন থাকতেই হবে। তাই প্রথমে একদম ভেতরে যে কক্ষপথ সেটা দুটো আছে। তারপরে আমাদের নেক্সট কক্ষপথে কটা থাকবে? 8টা। তাহলে 8টার দিয়ে 10টা হয়ে গেল। তাহলে বাকি কটা থাকে? আরো 10টা থাকে। তাহলে শেষ কক্ষপথে 10টা বসা উচিত ছিল তৃতীয় কক্ষপথে, কিন্তু 10টা বসবে না। কারণ তৃতীয় কক্ষপথে যদি 10টা বসে যেত তাহলে তৃতীয় কক্ষপথটা সর্বস্থ কক্ষপথ হয়ে যেত। কিন্তু সর্বস্থ কক্ষপথে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাই সর্বস্থ কক্ষপথে আমাদের আট আমাদের 8টা ইলেকট্রন রাখার জন্য আমাদের কি হলো, তৃতীয় কক্ষপথে আমাদের ম্যাক্সিমাম, যেহেতু সর্বস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, 8টার বেশি থাকতে পারবে না, তাই তৃতীয় কক্ষপথে আমি 8টা ইলেকট্রন রাখলাম। তাহলে কটা হয়ে গেল? 8 8 16 17 18, 18টা ইলেকট্রন হলো। তাহলে বাকি কটা পড়ে থাকলো? বাকি ইলেকট্রন দুটো পড়ে থাকলো। এই দুটো ইলেকট্রন চতুর্থ কক্ষপথে বসে গেল। অর্থাৎ সর্বস্থ কক্ষপথে আমাদের ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন থাকলো। অর্থাৎ এখানে অষ্টক সূত্র মান্য হলো। কেমন? এবার তাহলে ক্যালসিয়ামে যেহেতু সর্বস্থ কক্ষপথে দুটো ইলেকট্রন, তার ফলে এর যোজক ইলেকট্রন হচ্ছে 2 এবং যোজ্যতা হলো আমাদের 2। বোঝা গেল তো? এবার এই যে আমাদের বিভিন্ন ইলেকট্রন বিন্যাস, সেখান থেকে আমরা যে পরমাণুগুলো, তাদের আমি যোজ্যতা নির্ণয় করতে পারি। যোজ্যতা কিভাবে নির্ণয় করব? শেষ কক্ষপথে বা সর্বস্থ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তাদের যোজক ইলেকট্রন, এবং 4 পর্যন্ত যে সংখ্যাটা সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা, শেষ কক্ষপথে 4 পর্যন্ত ইলেকট্রন সংখ্যা সেটাই হচ্ছে তার যোজ্যতা। এবং 4-এর যদি বেশি হয়ে যায় তখন আমি যোজ্যতা নির্ণয় করার জন্য আমি 8 থেকে সেটা বিয়োগ করব। আর পর্যায় সারণীতে অবস্থান আমরা নির্ণয় করতে পারবো। যেরকম ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে কটা কক্ষপথ আছে? 4টে। তার ফলে পর্যায় সারণীতে এটা চতুর্থ পর্যায়ে অবস্থিত, এবং যেহেতু সর্বস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে তার ফলে এটা দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত। কেমন? এবারে আমরা আরো কিছু পরমাণু ইলেকট্রন বিন্যাস একটু দেখে নিই। এবার আমরা দেখব নাইট্রোজেনের আমাদের ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেন আমাদের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, অর্থাৎ এর নিউক্লিয়াসে 7টা প্রোটন আছে। ফলে এর নিউক্লিয়াসের চারদিকে আবর্তনরত ইলেকট্রন সংখ্যাও 7টা। তার ভেতরের কক্ষপথে কটা থাকবে? দুটো। তাহলে বাইরের কক্ষপথে কটা থাকবে? 5টা। কারণ 5 আর 2 7। ফলে যে নাইট্রোজেনের আমাদের যোজক ইলেকট্রনের সংখ্যা 5। সেই কারণে নাইট্রোজেনে আমাদের যোজ্যতা হলো 3 অথবা 5। নাইট্রোজেনের ক্ষেত্রে যোজ্যতা 3ও হয়, 5ও। 8 - 5 করলে 3 হয়, আবার 5টা হয়। এবার আমরা দেখব ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12, অর্থাৎ প্রোটন সংখ্যা 12। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? ভেতরে কক্ষপথে 2, তারপরে হচ্ছে 8, তারপরে 2, অর্থাৎ এর যোজক ইলেকট্রনের সংখ্যা 2 এবং যোজ্যতাও 2। এবার এই যে ইলেকট্রন বিন্যাসের যে নিয়মটা সেটা কিরকম? 2 × n²। এখানে n কি? n হচ্ছে আমার কক্ষপথের সংখ্যা, অর্থাৎ একটা nতম কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে সেটার নিয়ম হচ্ছে 2 × n²। এখানে n এর মান প্রথম কক্ষপথের জন্য 1, তাহলে 2 × 1² মানে 2। দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান 2, তাহলে 2 × 2² মানে 8। তৃতীয় কক্ষপথের জন্য 2 × 3² মানে 18। চতুর্থ কক্ষপথের জন্য 2 × 4² মানে হচ্ছে 32। এইভাবে আমাদের ইলেকট্রন সজ্জিত হবে, এবং সর্বস্থ কক্ষপথে কখনোই 8টার বেশি ইলেকট্রন থাকবে না। কোন অবস্থাতে সর্বস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে আমরা এতক্ষণে আলোচনা থেকে কি জানলাম? যে একটা পরমাণুর মধ্যে 3টি আদিকণা থাকে। একটা হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন, কারণ এরা নিউক্লিয়াস তৈরি করে।
আর নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনগুলো তড়িৎ আকর্ষণ বল দ্বারা ঘুরতে থাকে। এবারে নিউটন, যেটা নিউটনের আমাদের ভর প্রোটনের প্রায় সমান, প্রোটন থেকে সামান্য একটু বেশি হচ্ছে নিউটনের ভর, কিন্তু নিউটন হচ্ছে নিস্তড়িত কণা, নিউটনের আধান হচ্ছে শূন্য। এবার নিউটনের আর প্রোটন, নিউটন আর প্রোটন একসাথে মিলে যে সংখ্যাটা হয় সেটাকে বলা হয় মাস নাম্বার বা পরমাণুর ভর সংখ্যা। কারণ প্রোটন ও নিউটনের মিলিত ভরটাই হচ্ছে পরমাণুর ভরের সাথে প্রায় সমান, কারণ ইলেকট্রনের ভর হচ্ছে নগণ্য বা উপেক্ষণীয়, খুবই কম ইলেকট্রনের ভর। যেহেতু আমি আগেই বলেছি, যেহেতু প্রোটনের সংখ্যা আমাদের একটা পরমাণুর রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে, তাই প্রোটনের সংখ্যাটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে প্রধান। এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার বা পরমাণুর ক্রমাঙ্ক বা পরমাণুর সংখ্যা। এবার কোনো একটা আমাদের চিহ্ন, যে তার ওপরে যেটা থাকে বড় যে চিহ্ন, বড় যে সংখ্যাটা, সেটা হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা, এবং ছোট যে সংখ্যাটা থাকে সেটাকে বলে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। যেরকম কার্বন, কার্বন এখানে 12C6 আর এটা 13C6। এবার প্রথমটা যেরকম মাস নাম্বার বা ভর সংখ্যা হচ্ছে 12, দ্বিতীয়টার আমাদের পরমাণু দ্বিতীয়টার ক্ষেত্রে মাস নাম্বার বা ভর সংখ্যা হচ্ছে 13, এবং উভয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কটা সমান। ভর সংখ্যা আলাদা হতেই পারে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সবসময় প্রত্যেকটা এলিমেন্ট বা মৌলের ক্ষেত্রে সমান হবেই। কারণ আগেই বলেছি যে পরমাণুর সংখ্যা বা আমাদের পরমাণুর সংখ্যা বা আমাদের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, যেটা বা অ্যাটমিক নাম্বার, সেটা যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে এলিমেন্ট বা মৌলটার ধর্মই পরিবর্তিত হয়ে যাবে। এখন মাস নাম্বার বা ভর সংখ্যা এবং অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক, এই দুটোকে বিয়োগ করলে আমরা পাবো নিউটন সংখ্যা বা নিউটন নাম্বার। যেরকম আমাদের প্রথম কার্বন আইসোটোপটার ক্ষেত্রে 12 - 6 করলে 6, নিউটন সংখ্যা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 6, দ্বিতীয়টার ক্ষেত্রে নিউটন সংখ্যা হচ্ছে হলো 13 - 6 করলে 7, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের নিউটন সংখ্যা হচ্ছে 7। এখান থেকেই আমাদের সমস্থানিক বা আইসোটোপের ধারণার উৎপত্তি। এবার সমস্থানিক বা আইসোটোপ কাকে বলে? একই রকম বা একই সমপরিমাণ প্রোটন সংখ্যা বিশিষ্ট, কিন্তু যাদের আলাদা ভর সংখ্যা, এই রকম পরমাণুগুলোকে বলা হয় পরস্পরের সমস্থানিক বা আইসোটোপ। অর্থাৎ আইসোটোপগুলোর মাস নাম্বার বা ভর সংখ্যা আলাদা। যেরকম এখানে দুটো কার্বনের দুটো আইসোটোপ আমরা দেখতে পাচ্ছি, 12 বা 13, এদের মাস নাম্বার, কিন্তু এদের অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক একই, দুটোই হচ্ছে 6 6। আইসোটোপগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক সমান হয়, কিন্তু ভর সংখ্যা আলাদা হয়। ভর সংখ্যা আলাদা হওয়ার জন্য নিউটন সংখ্যাও আলাদা হয়। কিন্তু যেহেতু এদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক সমান, সেই কারণের জন্য এদের রাসায়নিক ধর্ম সমান হয় বা একই হয়। শুধুমাত্র ভৌত ধর্মে সামান্য কিছু পার্থক্য থাকতে পারে। যেরকম আমাদের কার্বন C14, এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় কার্বনের আইসোটোপ, যেটা স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। এই C14 আইসোটোপ দিয়ে বিভিন্ন কার্বন ডেটিং করা হয়, অর্থাৎ পুরনো জিনিসের বয়স কত সেটা নির্ণয় করা হয়। এটা তোমরা জানো নিশ্চয়ই। এবার আমরা হাইড্রোজেনের আইসোটোপ সম্পর্কে জানব। হাইড্রোজেনের 3 ধরনের আইসোটোপ আছে। একটা হচ্ছে প্রোটিয়াম, একটা ডয়টেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। প্রোটিয়ামে কোনো নিউট্রন থাকে না, কেবলমাত্র একটাই প্রোটন থাকে এবং একটা ইলেকট্রন থাকে। অর্থাৎ নিউট্রনবিহীন কোনো যদি পরমাণু বলা হয় সেটা হচ্ছে হাইড্রোজেনের প্রোটিয়াম আইসোটোপ। এর প্রোটন সংখ্যা 1 এবং ভর সংখ্যাও 1, নিউটন সংখ্যা 0 এবং এ পরমাণু ক্রমাঙ্ক 1। ডয়টেরিয়ামে একটা প্রোটন একটা নিউট্রন থাকে এবং এর ভর সংখ্যা 2, তাই এটা ডয়টেরিয়াম। আর ট্রিটিয়ামে দুটো নিউট্রন একটা প্রোটন থাকে, তাই এর ভর সংখ্যা হচ্ছে 3।
এবার তার মধ্যে ট্রিটিয়ামে হচ্ছে তেজস্ক্রিয় মৌল বা হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে ট্রিটিয়াম। আর ডয়টেরিয়াম দিয়ে যে জল তৈরি হয় সেটাকে বলা হয় ভারী জল। এই ভারী জল সমুদ্রের নিচে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং পারমাণবিক রিয়্যাক্টরে এই ভারী জল ব্যবহৃত হয়। এবার আমরা আইসোবার সম্পর্কে জানব। আইসোবার কারা? যাদের প্রোটন সংখ্যা আলাদা, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা, কিন্তু ভর সংখ্যা একই, তাদের বলা হয় আইসোবার। আইসোবারে যেহেতু প্রোটন সংখ্যা আলাদা হয়, তার ফলে এদের রাসায়নিক ধর্মগুলো আলাদা হয়, অর্থাৎ এরা বিভিন্ন ধরনের মৌল হয়, কিন্তু এদের ভর সংখ্যা একই। যেরকম আমরা ছবিতে দেখতে পাচ্ছি আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের প্রত্যেকেরই দেখো ভর সংখ্যা 40 করে, কিন্তু এদের প্রোটন সংখ্যা হচ্ছে আর্গনের 18, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের হচ্ছে 20। যেহেতু এদের প্রোটন সংখ্যা আলাদা, তার ফলে এদের মৌলগুলো আলাদা, অর্গান, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, এদের বলা আইসোবার। এবারে আমরা আইসোটোন কাকে বলবো, কাকে বলে সেটা জানবো। আইসোটোনের নিউক্লিয়াসে নিউটন সংখ্যা সমান হয়। এদের ভর সংখ্যা আলাদা হয়, প্রোটন সংখ্যা আলাদা হয়, কিন্তু নিউটন সংখ্যা সমান হয়। এবং এদের যেহেতু প্রোটন সংখ্যা আলাদা, তার ফলে এদের রাসায়নিক ধর্ম আলাদা হয়। যেরকম আমরা ছবিতে দেখতে পাচ্ছি C14 এবং O16, এই দুটো হচ্ছে একে অপরের আইসোটোন। কারণ C14-এ ভর সংখ্যা 14 এবং প্রোটন সংখ্যা 6। সুতরাং আমাদের এখানে C14-এ আমাদের যে নিউটন সংখ্যা সেটা হচ্ছে 8। আর O16-এ আমাদের ভর সংখ্যা 16 এবং প্রোটন সংখ্যা 8, তার ফলে নিউটন সংখ্যাও 8। অর্থাৎ এই উভয়তেই যেহেতু আমাদের নিউটন সংখ্যা একই 8 করে আছে, তাই এরা অপরের আইসোটোনে, পরস্পরের আইসোটোন হচ্ছে এরা। আশা করি তোমরা অধ্যায়টা সম্পর্কে ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে এবং আরও কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেব। আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।